বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্য কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আজ যদি আমরা ভারতীয় হিসাবে এই স্বাধীন দেশে শ্বাস নিতে পারছি, তার কৃতিত্ব নেতাজির মতো একজন স্বাধীনতা সংগ্রামীরও বটে। সুভাষচন্দ্র বসু এমন এক নাম যাকে শুধু বিদেশি ফিরিঙ্গিরাই ভয় পেত না, অন্যদিকে আমাদের দেশের তথাকথিত বড় বড় নেতারাও সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় জেলাস ও বিস্মিত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসুর ক্রমবর্ধমান পপুলারিটির কাছে অন্যান্য নেতারা ছিলেন ফিকে চায়ের মতো। ভিডিওটি শুরু করার আগে নেতাজির লেখা একটি চিঠি পড়ে শোনানো যাক। নেতাজি এই চিঠি লিখেছিলেন 1939 সালের 28শে মার্চ। বোস চিঠি শুরু করেছিলেন এভাবে: আমার প্রিয় জওয়াহর, আমি অনুভব করছি যে আপনি কিছুদিন ধরে আমার উপর বিশেষভাবে রাগান্বিত ছিলেন। আমি এটি বলছি কারণ আপনি আমার বিরুদ্ধে সমস্ত বিষয় খুব উৎসাহের সাথে তুলে ধরেছেন। যে বিষয়গুলো আমার পক্ষে হতে পারত, আপনি তাদের উপেক্ষা করেছেন। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে যাই বলুক না, আপনি মেনে নিচ্ছেন। যখন তাদের বিরুদ্ধে যা কিছু বলা যায়, আপনি সেদিকে চোখ বুজেছেন। পরবর্তীতে আমি উপরোক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই চিঠি থেকে একটা বিষয় তো স্পষ্ট যে নেহেরু ও নেতাজির মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল না, এবং নেতাজির অন্তর্ধানের 20 বছর পরেও নেহেরু বোস পরিবারের উপর গুপ্তবৃত্তি করেছিলেন কেন? জয় হিন্দ বন্ধুরা, ক্রেজি কবুতর বাংলার আজকের এই নতুন এডিশনে আপনাদেরকে হৃদয় থেকে স্বাগতম জানাচ্ছি। 1939 সাল, কংগ্রেস পার্টির ত্রিপুরী অধিবেশন। সেদিন সুভাষচন্দ্র বসু খুব অসুস্থ ছিলেন, স্ট্রেচারে শুয়ে কোনো মতে কনভেনশন সেশনে যোগ দিয়েছিলেন। তখন বোস কংগ্রেসের নির্বাচিত সভাপতি ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী থেকে শুরু করে ওয়ার্কিং কমিটি পর্যন্ত কেউই তার জয়ে খুশি হননি। এবং একজন সদস্য উপহাস করে বলেছিলেন যে সুভাষচন্দ্রের সত্যিই কি জ্বর হয়েছে, নাকি বগলের তলায় পেঁয়াজ রেখে জ্বরের ভান করছেন। এরপর কি হয়েছে সবাই জানে, নেতাজির পদত্যাগ এবং ফরওয়ার্ড ব্লকের গঠন। আমরা যে চিঠিটি পড়ে আপনাদের শুনিয়েছি, ওই চিঠিটি নেতাজি ওই একই বছর জওয়াহরলাল নেহরুকে লিখেছিলেন। নেতাজি তার চিঠিতে লিখেছিলেন যে 12 জন সদস্যের দেওয়া ইস্তিফা আর বাকি সব অপমান নেহরুর করা দুর্ব্যবহারের সামনে অনেক কম। 1 ডজন সদস্যের পদত্যাগ ওনার কাছে কিছুই না, যতটা নেহরু কংগ্রেস সভাপতি হওয়ার পর নেতাজিকে জনগণের সামনে অপমান করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নেহরু ও বসু ছিলেন দুই বিপরীত মেরু, যদিও তারা দুইজনেই তাদের সময়ে কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। যদি আমরা ত্রিপুরী কনভেনশন থেকে আলোচনাটিকে দূরে সরিয়ে কয়েক বছর পিছিয়ে নিই, তাহলে 1937 সালে কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর নেহেরু ছিলেন সুভাষচন্দ্র বসুর সবচেয়ে কাছের ব্যক্তিদের একজন। নেতাজি অনেক জায়গায় নেহেরুকে তার বড় ভাই বলে উল্লেখও করেছেন। 4 মার্চ 1936 একটি চিঠিতে নেতাজি নেহেরুকে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান নেতা হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু পরের কয়েক বছরে এমন কি ঘটে গেল যে দুজন বন্ধু যাদের লক্ষ্য ছিল এক, তাদের সম্পর্কের মাঝে এক বিশাল দেয়ালের সৃষ্টি হয়েছে, যা নাকি আজ এত বছর পরেও এই দুজন জনপ্রিয় নেতাকে অনুসরণ করার লোকেদের মাঝে দ্বন্দ্বের আগুন জ্বালিয়ে রেখেছে। যাই হোক, বলা হয় যে নেহেরু যতই গান্ধীজির কাছাকাছি আসছিলেন, ততই নাকি তিনি বোস থেকে দূরে সরে যাচ্ছিলেন। বোসের মৃত্যু একটি বিমান দুর্ঘটনায় হয়েছিল বলে প্রচার করা হয়েছিল, কিন্তু অনেক লোক সন্দেহ করেছিলেন যে তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি গোপনে নাকি রাশিয়ায় পৌঁছে গিয়েছিলেন। অভিযোগকারীরা আরও বলেছেন যে জওয়াহরলাল নেহরু এটি জানতেন। 1961 সালের 31 ডিসেম্বর খোসলা কমিশনের সামনে শ্যামলাল জৈনের বিবৃতিতে এটি বলা হয়েছিল। এটিও আলোচনা করা হয়েছিল যে জওয়াহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত যখন 1948 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে ফিরে আসেন, তখন তিনি সান্তাক্রুজ বিমানবন্দরে ঘোষণা করেছিলেন যে তিনি ভারতের জনগণের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছেন, কিন্তু নেহরুর চাপে তিনি পরবর্তী সময়ে এই বিষয়ে আর কোনো কথা বলেননি। এটা ধারণা করা হয়েছিল যে বিজয়লক্ষ্মী পণ্ডিতের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাক্ষাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আজকে রাশিয়াতে কোনো এক জায়গায় হয়েছিল। 13 মে 1962 তারিখে জওয়াহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই সুরেশচন্দ্র বসুকে চিঠি নম্বর 604 PM/62 লিখেছিলেন যে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এবার আরেকটি চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলা যাক। গোপন তালিকা থেকে বাদ দেওয়া ইন্টেলিজেন্স ব্যুরো এবং আইবির দুটি ফাইল থেকে জানা গেছে যে জওয়াহরলাল নেহরু প্রায় 2 দশক ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয়দের উপর গুপ্তচর বৃত্তি করেছিলেন। ফাইলগুলি থেকে জানা যায় যে সুভাষচন্দ্র বসু পরিবার 1948 থেকে 1968 সালের মধ্যে অভূতপূর্ব নজরদারির শিকার হয়েছিলেন। এই 20 বছরের মধ্যে নেহরু 16 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আইবি তার অধীনে কাজ করেছিল এবং সরাসরি তাকে রিপোর্টও করেছিল। 2015 সালে ন্যাশনাল আর্কাইভসে রক্ষিত ফাইল অনুসারে কলকাতায় বোসের দুটি বাড়িতে নজরদারির উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি উডবার্ন পার্কে এবং অন্যটি 35/2 এলগিন রোডে ছিল। বোসের বাড়িতে গোয়েন্দাগিরি শুরু হয়েছিল ব্রিটিশ রাজের সময়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্বাধীনতার পরও প্রায় 2 দশক ধরে নেহরুর সরকার তা কন্টিনিউ করেছিলেন। বোস পরিবারের চিঠিগুলি আটকানো হয়েছিল বা কপি করে নেহরুর কাছে পাঠানো হয়েছিল। বোসের পরিবারের উপর নজর রাখত আইবি গুপ্তচররা। বিদেশি বা আভ্যন্তরীণ সফরেও বসু পরিবারকে অনুসরণ করা হতো।
নথি থেকে মনে হচ্ছে বোসের পরিবারের সদস্যরা কার সঙ্গে দেখা করেন এবং কী বিষয়ে কথা বলেন তা জানতে চেয়েছিল আইবি। এরকম অনেক হাতে লেখা বার্তা প্রকাশ্যে এসেছে যাতে আইবি এজেন্টরা সিকিউরিটি কন্ট্রোলকে ফোন করে বোসের পরিবারের মুভমেন্ট সম্পর্কে তথ্য প্রদান করত। নথিতে আইবি সদর দপ্তরকে সিকিউরিটি কন্ট্রোলও বলা হয়েছে। নেতাজির স্ত্রী তার চিঠিতে পরিবারের আর্থিক সংকট, তাদের মেয়ের লালন পালন এবং ভিয়েনার বাড়ি মেরামতের কথা উল্লেখ করতেন। তার খরচ মেটাতে বোস পরিবার তাকে কলকাতা থেকে টাকা পাঠাতো। আইবি এই চিঠির সেই অংশগুলিকে আন্ডারলাইন করেছে যাতে সাক্ষাৎকারীদের নাম রয়েছে। এটি দেখায় যে আইবি কি জানতে আগ্রহী ছিল, কিন্তু কেন এজেন্সি এমনটি করেছে তা নথি থেকে স্পষ্ট নয়। নেতাজির দুই ভাগ্নে শিশির কুমার বোস এবং অমিয়নাথ বোসকে সেই দিনগুলোতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। নেতাজি 1930 এবং 1940 এর দশকে কংগ্রেসের রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। ওই দুই দশকে শিশির ও অমিয় তার সঙ্গে যোগ দিয়ে সক্রিয় রাজনীতি করেছিলেন। আইবির গুপ্তচর বৃত্তি শুধু কলকাতাতেই সীমাবদ্ধ ছিল না। মাদ্রাজের সিআইডির বিশেষ শাখার 1958 সালের একটি প্রতিবেদনে শিশির বোস যখন নেতাজি রিসার্চ ব্যুরো স্থাপন করেছিলেন তখন তার গতিবিধির সন্ধান পাওয়া যায়। আইবি গুপ্তচররা এই পরিবারের সদস্যদের দেশ ও বিদেশ ভ্রমণের সময় ক্রমাগত অনুসরণ করে এবং যারা তাদের সাথে দেখা করেছে এবং তাদের কথোপকথনের প্রতি মিনিটের রেকর্ডও রাখে। এই নজরদারি ঠিক একই ধারায় ছিল যেভাবে একজন ওয়ান্টেড সন্ত্রাসীর পরিবারের উপর রাখা হয়, অত্যন্ত নিবিড়, সংগঠিত এবং সতর্কতাপূর্ণ। এই নজরদারি এমন ছিল যেন নেতাজি কোনো অপরাধ করেছেন বা তার সঙ্গে কোনো সন্ত্রাসী সংযোগ রয়েছে। দেশের স্বাধীনতার জন্য এত বছর একসঙ্গে লড়াই করা নেহেরু ও নেতাজির মধ্যে কি এমন ইস্যু ছিল যে এত বছর বেনামে থাকার পরেও নেতাজির পরিবারের উপর নেহেরুকে গোয়েন্দাগিরি করতে হয়েছিল? সর্বোপরি নেহেরু কি ভয় পেয়েছিলেন? বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।